গ্রামের স্কুলের পাঠ শেষ করে বিমল কলকাতায় মামার বাড়িতে থাকতো। তারপর থেকে এখনো অবধি সে মামার বাড়িতেই থাকে বেশি। মামার বাড়িতে বিমলের কোনো মামা নেই। মরণাপন্ন এক দাদু, বিষয় সম্পত্তি আর খান দুয়েক চাকর বাকর। প্রমোটারের দৌরাত্ম আছে, তবে একদা তেজস্ক্রিয় পুরুষ বিমলের দাদুর ডাঁট এখনো 16 আনা। দুই পুরুষের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে বিল্ডিং হোক, সেটা স্বপ্নেও সে কল্পনা করতে পারে না। হঠাৎ চাপা জন্ডিসে সুবলের দাদা মারা গিয়েছিল। স্বামী মারা যাবার পর মণিমালাকে তার বাবা কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলেন। স্বামীর ভিটে আর সুবলকে ছেড়ে মণিমালা কখনো কলকাতায় স্থায়ীভাবে থাকার কথা ভাবতে পারেনি। শহরে জন্ম হলেও বিধির কোন অমোঘ বন্ধনে ভাগ্যদোষে জড়িয়ে পড়ে মণিমালার প্রাণ কেঁদে ওঠে সুন্দরবনের এই অজ পাড়া গ্রামের শ্বশুরের ভিটে আর সন্তানতুল্য দেওর সুবলের জন্য। পরশী কাতরতা, গায়ে মানে না আপনি মোড়ল, বটতলার তাসা পাশা খেলা, পরনিন্দা পরচর্চা করার লোকগুলোর সুবল বিমলের বনেদি উঠানে যাত্রাপালার অন্তিম দৃশ্যে দর্শকদের মতো উৎসুক হয়ে অপেক্ষা করছে আজ মণিমালার সংসারের পালা বদল দেখতে। কলকাতা থেকে বিমল এসেছে না, বিমলের পৈতৃক বিষয় সম্পত্তি নিয়ে অত মাথা ব্যথা নেই। মামার বাড়ির দিকে তো সে দাদুর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বিমলের মামা মাসি কেউ নেই। অতি আভিজাত্যে মানুষ মণিমালা। কপাল দোষে বিয়ে হয়ে এসেছিল এই অজ পাড়া গায়ে। মণিমালার এ ব্যাপারে কোনো আক্ষেপ ছিল না। বাপের বাড়ির পারিবারিক ঘরানা, সংস্কার ও বনেদি আনার ছোঁয়া সে আস্তে আস্তে তার শ্বশুর বাড়িতেও বলবৎ করেছে। বিমল আজকাল চার্টার অ্যাকাউন্টেন্ট পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। এ ব্যস্ততায় মণিমালা তাকে ডেকে আনেননি, ডেকে এনেছে সুবল। শেষমেশ ভাগ যখন হচ্ছে, সুবল চায় বিমল যেন সঠিক ভাগটি দাঁড়িয়ে থেকে বুঝে নেয়। মন থেকে কি সুবল এই ভাগ চায়? ভাগ ভাগাভাগি ব্যাপারটা ভীষণ আপেক্ষিক। ছেলে মানুষে কিসের ভাগ? কার ভাগ? কার জমিন? কার আকাশ? কার বায়ু? কার জল? কার ফুল? কার ফল? আমরা কারা ভাগ করি? আমরা কে ভাগ করার? ভাগ তো গ্রহের ফের, মোহের মোরব্বা, ভোগের থেকে ভাগ। মুখে দিলে মাখনের মতো গলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। সুবলের এসব উৎপটাং কথায় শ্বশুরমশাই বিরক্ত বোধ করেছিলেন। তুমি এখন একা নও সুবল, তোমার সন্তান আসছে, তার একটা ভবিষ্যৎ বলে কিছু আছে তো নাকি? তোমার এই ভাবের ফকির মার্কা জীবনটাকে তুমি সংস্করণ করো। ফকিরের কোনো সংস্করণ হয় না, তাহলে তো তার ফকিরই থাকে না। ভগবান যাকে ফকির করেন, ভবের হাটে ভাবের ঠেলায় তার প্রাণ যায়। বেহিসেবি বহেমিয়ান জীবনের হদিশ, চালের কারবারি মিতব্যয়ী সুবলের শ্বশুরমশাই কি বুঝবেন? মাগুর মাছের ঝোল, যুবতীর কোল, বল হরি বল। সুবলের যখন ভাবান্তর হলো না, শাশুড়ি ঠাকুরুন গাজী পীরের মাজার থেকে ভাতার বসের তন্ত্রমন্ত্রপ্রুত শিকড় বাকড় নিয়ে এসেছিলেন। কয়েকটি বেটে খাওয়াতে হবে খাবারের সাথে, আর কয়েকটা রাখতে হবে বালিশের তলায় নুকিয়ে। জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া সব রকম চলছিল।
মণিমালার কাছ থেকে সুবলকে বিচ্ছিন্ন করার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তবুও যখন কাজ হলো না, শাশুড়ি ঠাকুরুন মেয়ের মাথায় ঢুকলো, ওই আধবুড়ি মাগিটাই জামাইয়ের মাথাটা খেয়েছে, ওকে বশ করে রেখেছে। মায়ের কথা সবিতার রাতের ঘুম, দিনের আহার কেড়ে নিয়েছিল। চিন্তা রোগ গুপ্ত বান মারার মতো ভিতর থেকে শুকিয়ে দেয় মানুষকে। কাটা নয়, কুটো নয়, জ্বর নয়, জ্বালা নয়, অন্তরের দহনে মানুষ পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। চোখের কোণে কালি দেখে মণিমালা সবিতাকে নিয়ে গিয়েছিল বড় ডাক্তারের কাছে কলকাতায়। ডাক্তার বলেছিল রক্ত শূন্যতা, অপুষ্টি, খাওয়া দাওয়ার অভাব। এই অবস্থায় শরীরের অযত্ন করছিস ছোট। বাড়ি ফিরে ভীষণ বকাবকি করেছিল মণিমালা। সবিতা হাউ মাউ করে কেঁদেছিল। বৌদির বুকে মাথা রেখে খুব আস্তে আস্তে বলেছিল, তোমার দেওর আমাকে একটুও ভালোবাসে না। মণিমালা সবিতার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। বোকা মেয়ে, এ সময় খারাপ কথা কিছু ভাবতে নেই, আনন্দে থাকতে হয়। পরের শনিবার সংসারের শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যনারায়ণের পুজো দিয়েছিল মণিমালা। শান্তি জল ছিটিয়েছিল সারা বাড়িতে। বিমলকে দিয়ে কালীঘাটের মায়ের পায়ের ফুল এনে ছুঁয়েছিল সবিতার মাথায়। এসব কথা শুনে সবিতার মা সবিতাকে বলেছিল, মায়াবিনী রাক্ষসী সুবলকে বশ করেছে, এবার ছলে বলে কৌশলে তোকে আর তোর পেটের বাচ্চাটাকে খাবে। মায়ের কথায় সবিতার আর কিছু হোক বা না হোক স্বাস্থ্যহানি হয়ে চলেছিল। মনের ছাপ পড়েছিল শরীরে। ভীষণ খিটখিটে হয়ে উঠেছিল সবিতা। কথায় কথায় সে সুবলের উপর রেগে যেত। হাতের কাছে যা পেত ছুঁড়ে মারত সুবলকে। গত বৃহস্পতিবার রাতে ঘটিয়ে ফেলল অঘটন।